শুভ দুপুর। কেমন আছেন সবাই? এখানে বেশ কয়েকজন জয়েন করেছেন। কে কোথা থেকে জয়েন করেছেন একটু জানাবেন। ওয়ালাইকুম সালাম তৌফিক আলাহি। ওয়ালাইকুম সালাম। নওগাঁ থেকে ওয়ালাইকুম সালাম। সালাম যশোর থেকে, রংপুর থেকে। হ্যাঁ, ভালো আছি পূর্ণতা জাহান। আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পরে আপনাদের সঙ্গে ফেসবুক লাইভ ক্লাসে আসলাম আর কি। আমরা সচরাচর অনলাইন ক্লাসগুলো জুমে নিয়ে থাকি। বরিশাল, যশোর, রংপুর, যশোর, নানা জায়গা থেকে আপনারা যুক্ত হচ্ছেন। লাইভ ক্লাসে একটা সুবিধা আছে, নানা জায়গা থেকে লোকজনের সঙ্গে দেখা হয় আর কি। মেহেরপুর থেকে, বরিশাল, যশোর, রাজশাহী থেকে। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম সোহেল রাজ। আচ্ছা, আজকে আমাদের থ্যাংক ইউ সোহেল। আজকে আমাদের কনফিডেন্স বেলাল আহমদ রাজু ভাই পরিচালিত কনফারেন্স থেকে একটা ফ্রি ক্লাসের আয়োজন রয়েছে। এই জন্য আমি লাইভে আসলাম আর কি, লাইভ ক্লাসে। তো এখানে যারা আছেন কেউ কেউ হয়তো আমার ক্লাস করেছেন, আর অনেকে নতুন থাকতে পারেন। রাশেদ স্ক্রিনটা শেষ করুন। অনেকে নতুন থাকতে পারেন, তো তাদের সাথে আমার একটু পরিচয়টা শেয়ার করছি। জাস্ট আমার নাম হলো রানা ঘোষ। আমার নাম হলো রানা ঘোষ, আর কনফারেন্সে বেশ কয়েক বছর যাবত বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে কিছু তথ্য শেয়ার করি এই আর কি। এভাবে পথ চলতে চলতে অনেকের সাথে পরিচয়। তো এখানে কে কে আমার ক্লাস করেছেন এরকম আছেন নাকি কেউ? তো অনেকক্ষণ হয়ে গেল, আমি একটু সময় নিচ্ছিলাম, জাস্ট অনেকে হয়তো জয়েন করবে এই জন্য। ফার্মগেট থেকে মানিক ভাই। আচ্ছা, তো আমরা আজকে লেকচার শুরু করব। আমরা বাংলা সাহিত্যের ইতিহাসের একদম প্রথম যে লেকচারটা, সেই লেকচারটা থেকে আমি একটু আলোচনা করব আজকে। ওয়ালাইকুম সালাম। তো আপনারা কমেন্টস করতে থাকেন, আমি পরবর্তী কমেন্টস গুলো দেখবো। আপাতত আমি ক্লাস শুরু করি। তো এখানে ক্লাসটা মূলত একদম নতুন শিক্ষার্থীদের জন্য, যারা একদম নতুন 48-এ যারা প্রিপারেশন নেবে। মালিবাগ মোহাম্মদপুর থেকে 48 ক্লাস আগে নিয়েছেন। আচ্ছা, 48 ক্লাস কি নিয়েছি আগে আমি? থ্যাংক ইউ মানিক ভাই। ওকে, 48 ক্লাস নিয়ে যে লিখলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো যেহেতু একদম নতুন শিক্ষার্থীদের জন্য আজকে ক্লাস, আমি সিলেবাসটা নিয়ে, সিলেবাস আসলে না, প্রিলির মান বন্টনটা নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলি। তো আপনারা জানেন প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা থেকে 35টি প্রশ্ন হয়। বাংলা থেকে 35টি প্রশ্ন হয়, এর মধ্যে 15টি প্রশ্ন আসে ব্যাকরণ থেকে, আর 20টি প্রশ্ন আসে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। আমরা বলার সময় বলি বাংলা সাহিত্য। ওকে, তরিকুল ইসলাম, থ্যাংক ইউ। আমরা বলার সময় বলি বাংলাদেশ, মানে বাংলা সাহিত্য থেকে, কিন্তু আসলে এটা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে হয় প্রশ্ন। তো
তো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 20টি প্রশ্ন হয়। তো আমি কনফিডেন্সে বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করি মূলত। খুবই বিরক্তিকর কিছু ক্লাস আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ ইতিহাস মানে বিরক্তিকর, তার উপর আবার হলো সাহিত্যের ইতিহাস, এটা আরো বিরক্তিকর। এটা লাগবে ওকে, এটা আরো বিরক্তিকর। হ্যাঁ, তো কিছু করার নাই, যেহেতু এখন শিক্ষার্থীদের সিলেবাসে আছে এই টপিকটা, পড়তে হবে। তো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 20টা প্রশ্ন হয়ে থাকে সচরাচর, কম বেশি হয় মাঝে মাঝে। এর মধ্যে প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে প্রশ্ন থাকে 5টি, এবং আধুনিক যুগের থেকে প্রশ্ন থাকে 15টি। ওকে, এখন আসি সিলেবাসে কি কি আছে। তো আমি ক্লাসে সচরাচর মজা করে বলি, আমাদের বাংলা সাহিত্যের, আমরা প্রত্যেকেই জানি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। তার মানে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হলো চর্যাপদ। চর্যাপদ থেকে শুরু করে এখন পর্যন্ত যা কিছু রচিত হচ্ছে, ইভেন এমন হতে পারে এবার বইমেলায় একটা বই প্রকাশিত হলো, এটাও 47 শিক্ষার্থীদের জন্য পরীক্ষা আসতে পারে। ওকে, মানে আসলে সাহিত্যের কোনো সিলেবাস নাই। চর্যাপদ থেকে শুরু করে এখন পর্যন্ত যা কিছু প্রকাশিত হয়েছে সবই সিলেবাসের অন্তর্ভুক্ত। যেমন একটা এক্সাম্পল দিলে বুঝবেন, 2017 খ্রিস্টাব্দে সৈয়দ মোহাম্মদ শাহেদ স্যার সম্পাদিত একটি বই প্রকাশিত হয়েছে, বইটির নাম হলো নতুন চর্যাপদ। তো মনে রাখবেন 2017 খ্রিস্টাব্দে বইটি প্রকাশিত হয়েছে। এর কিছুদিন পর 2018 খ্রিস্টাব্দে পূবালী ব্যাংকের পরীক্ষা এসেছে, সম্প্রতি নতুন চর্যাপদ কে প্রকাশ করেন। তার মানে কি, প্রত্যেকটাই সিলেবাসের অন্তর্গত। কথা বুঝতে পেরেছেন আশা করি। ওকে, তাহলে আমাদের সিলেবাস মানে বিসিএস এর প্রিলিমিনারিতে আসলে কোনো সিলেবাস নাই বিসিএস বাংলা সাহিত্যের ইতিহাসে, তাহলে আমাদের পক্ষে তো সব পড়া সম্ভব না। তাহলে আমরা কি করব? প্রাচীন যুগ মধ্যযুগ জায়গাটা খুব বেশি না, প্রাচীন যুগ মধ্যযুগ আমরা পুরোপুরি পড়তে পারবো। আর আধুনিক যুগে গিয়ে আমাদের কনফারেন্স শিক্ষার্থী যারা আছে তাদের প্রত্যেকের কাছে কিন্তু একটা ক্লাসে লেকচার প্ল্যান দেয়া হয়, কোর্স প্ল্যান যেটা লেখা থাকবে দেখবেন। সেখানে আমরা প্রাচীন যুগ মধ্যযুগের 4টা ক্লাস নেই, 4টা ক্লাসে আমরা যা পড়াতে পারি প্রায় 90 থেকে 95% পড়ানো সম্ভব। আর আধুনিক যুগের সিলেবাস যেহেতু অনেক বড়, আমাদের পক্ষে তো সম্ভব না সব কভার করা। কনফারেন্সে কোর্স প্ল্যানে 8টা ক্লাস আছে, সেখানে আমরা 29 জন কবি সাহিত্যিককে পড়াতে পারি, 29 জন। তারপরে আমরা মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনের সাহিত্যকর্ম পড়াতে পারি। তারপর কিছু প্রতিষ্ঠান যেমন শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলা একাডেমি, কিছু প্রতিষ্ঠান থেকে বারবার কি হয়, প্রশ্ন হয়, এইগুলো আমরা পড়াতে পারি। তাহলে 29 জন কবি সাহিত্যিক, বিভিন্ন প্রতিষ্ঠান, তারপরে আমরা মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন সাহিত্য পড়ানোর পরে এইগুলো পড়লে কিছুটা গোছানো প্রিপারেশন হয়। তারপর শিক্ষার্থীরা যার যার মানে সময় অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী কি করতে পারে, বাড়াতে পারে। তো আমি প্রাথমিক অবস্থায় যেটা বলবো, কনফারেন্সে কোর্স প্ল্যানে যে 29 জন কবি সাহিত্যিক আছে, আগে তাদেরকে পড়েন। অতিরিক্ত ক্লাসে আবার অতিরিক্ত বাসার কাজে কিছু আছে, সেগুলো পড়তে পারেন। ওকে, আর যারা কনফারেন্সের শিক্ষার্থী না, আপনারা যাদের পরিচিত অনেকে আছেন যারা বন্ধু বান্ধবী কনফারেন্সে পড়ে, তাদের কাছে কোর্স প্ল্যানটা নিয়ে নিতে পারেন। ঠিক আছে, কোর্স প্ল্যানটা নিয়ে কোর্স প্ল্যানে যে কবি সাহিত্যিকটা আছে সেগুলোকে পড়লে হবে। তাহলে আমি জাস্ট মানবন্টন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। প্রাচীন যুগ থেকে প্রশ্ন আসবে 5টি, আধুনিক যুগ থেকে 15টি, কোন সিলেবাস আসলে নাই, এটা হলো বাস্তব কথা। ওকে, এইগুলো প্রিলিমিনারি বাংলা সাহিত্যের ইতিহাস। ওকে, সিলেবাস আর আমার কাছে মনে হয় সিলেবাস আলোচনার দরকার নেই আপনাদের। এখানে কয়েকজন কমেন্টস করেছেন, স্যার ভালো আছি। মিরাজ খান, অনেক ভালো ক্লাস নেন। রোমানা থ্যাংক ইউ। রাজশাহী থেকে দেখছি তরিকুল, থ্যাংক ইউ। ইশিতা জিন্নাত সোনিয়া, নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ। আর জোয়ারা, ওয়ালাইকুম সালাম। তোমার এই মাউস মনে কাজ করছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকে বাংলা সাহিত্যের ইতিহাসটা একটু আলোচনা করি। আজকে আমরা শুরুটা করব যুগ বিভাগ থেকে। আমি আগেই বলেছি ক্লাসগুলো অনেক বিরক্তিকর ক্লাস হবে, কারণ ইতিহাসের ক্লাস কখনোই আনন্দের ক্লাস হয় না, এগুলো বিরক্তিকর ক্লাস হয়। কিন্তু আপনাদের পড়তে হয় কেন, যেহেতু সিলেবাসে আছে, কি করবেন, না পড়ে উপায় নেই। ওকে, এই জন্য এই বয়সে এসে আমাদের ক্লাসে ছেলেমেয়েরা থাকে। আমি ভালো আছি সুমাইয়া ফ্রেন্ড। ওকে, যুগ বিভাগ। যুগ বিভাগ অনেক বিশাল। আমরা যারা বাংলায় পড়াশোনা করেছি বা বাংলা সাহিত্যে ইতিহাসে যারা পড়াশোনা করেছি বাংলা সাহিত্যে, আমাদেরকে যুগ বিভাগের উপর একটা বড় প্রশ্ন উত্তর রেডি করতে হতো।
ইউনিভার্সিটি ভেদে 15 থেকে 20 নাম্বারের, কিন্তু মানে চাকরির প্রত্যাশীদের জন্য এত কিছু দরকার হয় না। অল্প কিছু যোগ বিভাগ সম্পর্কে অল্প কিছু ধারণা থাকলে হয়ে যায়। একটু আপনার ইচ্ছা করলে নোট করে নিতে পারেন যারা নতুন আছেন একদম। যুগ বিভাগে আমরা প্রধানত 3টা যুগে আমরা কি করি, বাংলাদেশের ইতিহাসটাকে ভাগ করি। প্রথমে লিখবেন প্রাচীন যুগ। প্রাচীন যুগ, প্রাচীন যুগের সময়টা হলো 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। তারপর আমরা লিখব মধ্যযুগ। মধ্যযুগ হলো 1200 থেকে 1800 খ্রিস্টাব্দ। আপনারা 1201ও লিখতে পারেন, একই কথা। হ্যাঁ, 1201ও লিখতে পারেন। তারপর আধুনিক যুগ। আধুনিক যুগ 1800 থেকে বর্তমান। 1800 থেকে বর্তমান। ইতিহাসের বইগুলো থেকে কোন স্যারেরা লিখছে 1200 থেকে 1800, আবার কোন স্যারেরা লিখেছে 1201 থেকে 1800। প্রত্যেকটাই আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে প্রাচীন যুগ 650 থেকে 1200, মধ্যযুগ 1200 থেকে 1800, আধুনিক যুগ 1800 থেকে বর্তমান। এই হলো আমাদের প্রধান 3টি যুগ বিভাগ। এর বাহিরেও আমাদের আরো কিছু যুগ আছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। এর মধ্যে একটা হলো, আমি কয়েকটা যুগ লিখে দিচ্ছি, আশা করি এতটুকু আপনাদের লেখা শেষ হয়েছে। আরো কয়েকটি যুগ আছে যেগুলো আমাদের জানতে হবে প্রিলিমিনারি পরীক্ষার জন্য, বাংলা সাহিত্য পড়তে গেলে এগুলো জানতে হবে। এর মধ্যে একটি হলো অন্ধকার যুগ। আপনারা জানেন অন্ধকার যুগ খুবই গুরুত্বপূর্ণ। অন্ধকার যুগ আপনারা জানেন 1200 থেকে বা 1201 থেকে 1350 এই সময়টাকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। ওকে, তারপরে আমরা পাবো প্রাক চৈতন্য যুগ। এটা নিয়ে মতভেদ আছে। প্রাক চৈতন্য যুগ, প্রাক চৈতন্য যুগ এটা নিয়ে মতভেদ আছে। যেমন আমরা বলতে পারি 1350 থেকে 1500 এই সময়টা হলো প্রাক চৈতন্য যুগ, অন্ধকার যুগের পরের সময়টা। আবার কেউ কেউ বলছে এটা 1300 থেকে 1500। আবার কোন কোন জায়গায় আপনারা 1200 থেকে 1500 পাবে। তো যেহেতু আমরা অন্ধকার যুগ স্বীকার করি, সেই কারণে 1300 থেকে 1500 এটা প্রাক চৈতন্য যুগ হিসাবে ধরাটি যৌক্তিক বেশি। ওকে, এরপরে আমরা লিখবো স্যার চৈতন্য যুগ। চৈতন্য যুগ, চৈতন্য যারা একদম নতুন আছেন আপনারা ইচ্ছা করে নোট করে নিতে পারেন, কারণ আপনি যখনই প্রিপারেশন নিতে যাবেন চর্যাপদ আপনার লাগবে, প্রাচীন যুগ আপনার লাগবে। নোট করে নিলে এটা এক নোট থাকলেও সুন্দর, তারপর আপনি যে কোনো বই নিয়ে বসেন দেখবেন যে আপনার পড়তে ভালো লাগছে। ওকে, চৈতন্য যুগ এটা লিখবেন 1500 থেকে 1600। 1500 থেকে 1600। ওকে, এটা নিয়েও মতভেদ আছে। এটা আবার লিখতে পারেন 1500 থেকে 1700। এখান থেকে একবারই প্রশ্ন এসেছিল চৈতন্য যুগের সময়সীমা কত। চৈতন্য যুগ, সেখানে অপশন ছিল 1500 থেকে 1600, মানে প্রত্যেকটা অপশনেই 100 বছরের পার্থক্য ছিল। ঠিক আছে, তো 1500 থেকে 1600 বলেছে হলো ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নামক একজন ইতিহাসবেত্তা আছেন, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন 1500 থেকে 1600। উনি আসলে 1500 থেকে 1600 এইভাবে বলেন, উনি বলেছে ষোড়শ শতাব্দী। ষোড়শ শতাব্দী মানেই 1500 থেকে 1600। আর ডক্টর সুকুমার সেন বলছেন 1500 থেকে 1700 চৈতন্য যুগ। আশা করি এতটুকু লিখতে পেরেছেন চৈতন্য যুগের সময়টা। তাহলে 1500 থেকে 1600, মতান্তরে 1500 থেকে 1700। ওকে, আমি এরপরে যাব চৈতন্য পরবর্তী যুগে। চৈতন্য পরবর্তী যুগ, এই সময়টা হবে 1600 থেকে 1800, মতান্তরে 1700 থেকে 1800। এরপর বাংলা সাহিত্যে আরেকটা খুবই চমৎকার যুগ পায়, মানে এটা বাংলা সাহিত্যে অন্ধকার যুগে বাংলা সাহিত্যে এক প্রকার শূন্যতা দেখেছে। এরপর আপনারা জানেন বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ স্বীকৃত কবির নাম হলো
ভারতচন্দ্র রায়গুণাকর। তার মৃত্যুর পর বাংলা কাব্যের ইতিহাসে আরেকটা শূন্যতার সৃষ্টি হয়। সেই শূন্যতাকে কেউ কেউ বলছে অবক্ষয় যুগ, কেউ বলছে দ্বিতীয় অন্ধকার যুগ, আবার কেউ বলছে যুগ সন্ধি কাল। ওকে, তাহলে আমরা লিখতে পারি অবক্ষয় যুগ। অবক্ষয় যুগ। আমরা লিখতে পারি যুগ সন্ধি কাল। যুগ সন্ধি কাল। আমরা লিখতে পারি দ্বিতীয় অন্ধকার যুগ। দ্বিতীয় অন্ধকার যুগ। অবক্ষয় যুগ, যুগ সন্ধিকাল, দ্বিতীয় অন্ধকার যুগ। এই সময়টা হলো 1760 থেকে 1860। অবক্ষয় যুগ, যুগ সন্ধিকাল, দ্বিতীয় অন্ধকার যুগ, 1760 থেকে 1860। ওকে, এখন কেন অন্ধকার যুগ বলা হয়, কেন যুগসন্ধি কাল বলা হয়, এগুলো নিয়ে আমরা যখন যে ক্লাসে যাব তখন সেই যুগ সম্পর্কে কিছু তথ্য লিখবো। তারপর আমরা ধাপে ধাপে প্রতিটা ক্লাসে কি করব, কেন অন্ধকার যুগ বলা হচ্ছে বিস্তারিত আলোচনা করব, যুগসন্ধি নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুধুই আলোচনা করব একটা যুগ নিয়ে, সেটি হলো প্রাচীন যুগ। তো আমি যতটুকু লিখিয়েছি আপনারা লিখতে পেরেছেন কিনা একটু আমাকে একটু জানাবেন কমেন্ট করে একটু। ইয়েস, ওকে তৌফিক, থ্যাংক ইউ। তাহলে আমি এখন আজকে আমরা হেডলাইন দিয়ে দিব প্রাচীন যুগ। আজকে আমরা শুধু আলোচনা করব প্রাচীন যুগ নিয়ে। ওকে, ক্লিয়ার তানভীর শর্মা ইশরাত। ওকে, আমরা হেডলাইন দিয়ে দিব প্রাচীন যুগ। আমরা জানি প্রাচীন যুগে, ওয়ালাইকুম সালাম, আমরা জানি প্রাচীন যুগে বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শনই চর্যাপদ। তারা একটু লিখেন প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদ। আর্য আর আমার নাম হলো রানা ঘোষ। প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদ। চর্যাপদ। ওকে, এরপর লিখো চর্যাপদের রচনাকাল। চর্যাপদের রচনাকাল আপনারা বলেন, চর্যাপদের রচনাকাল কত? যারা ক্লাসে আছেন বলেন। তেরোশো? হাই হাই, কি বলে এইসব তানভীর কাউসার? তাহলে মধ্যযুগের হবে না? হ্যাঁ, নাজমুল হক ঠিক আছে একদম। হ্যাঁ, তাজকিয়া হাসান ঠিক আছে। রচনাকাল লিখবেন স্যার 650 থেকে 1200। কত থেকে? সরি, 650 থেকে 1200। তার চর্যাপদের রচনাকাল কত? 650 থেকে 1200। ওকে, এখন চর্যাপদ 650 থেকে 1200-তে রচিত হলো, আমরা কিন্তু পেয়েছি 1907-এ। এবং 1907 খ্রিস্টাব্দের পূর্বে চর্যাপদ নিয়ে আমাদের কাছে কোনো তথ্য ছিল না। এবং যারা পদ লিখেছেন তারা কিন্তু আবার লিখেননি যে আমরা এই সময় পদ লিখেছি। গবেষকগণ গবেষণা করে কবিদের জীবনকাল বের করে, ওকে, গবেষকগণ গবেষণা করে কি করেছেন? এখানে একটু মনিটরের সমস্যা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা? আমার এখানে একটু মনিটরের সমস্যা হচ্ছে।
রাশেদ তুমি কোথায়? রাশেদ মনিটর সোর্স লাইভ চলতে লাভ হবে না, আমি তো বুট দেখবো না। আচ্ছা ঠিক আছে। রাবি কাজলা শাখায় আমি আগামী মাসে ক্লাস নিব স্যার, ফেব্রুয়ারিতে ক্লাস নিব, সম্ভবত 7-8 তারিখের দিকে দেখা হবে, আসবেন। আচ্ছা, তো 1907 খ্রিস্টাব্দের পূর্বে চর্যাপদ নিয়ে আমাদের কাছে তেমন কোনো তথ্য ছিল না। যখন 7-এ আবিষ্কৃত হয়ে 16-তে প্রকাশিত হলো, তাহলে চর্যাপদ নিয়ে কি হয়েছে, গবেষণা শুরু হয়েছে এবং গবেষকগণ গবেষণা করে বের করেছেন চর্যাপদের রচনা কাল কত। আর অনেক পূর্বের একটা বিষয় নিয়ে যখন একাধিক গবেষক গবেষণা করবেন, প্রত্যেকের গবেষণার ফল এক হতে পারে আবার নাও হতে পারে। সেই কারণে দেখবেন চর্যাপদের রচনাকালের শুরুর সময়টা নিয়ে প্রধান দুইজন গবেষকের মধ্যে কি আছে, মত পার্থক্য আছে। তো আমরা এই জন্য কি করব, সেই মত পার্থক্যগুলো একটু লিখে রাখবো। একটু লিখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল এবং প্রাচীন যুগ 650 থেকে 1200। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল এবং প্রাচীন যুগ 650 থেকে 1200 লিখেছেন আশা করি। এরপর লিখবেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল এবং প্রাচীন যুগ 950 থেকে 1200। তাহলে যদি প্রশ্ন হয় চর্যাপদের রচনা কাল কত, আমরা সিম্পল লিখবো 650 থেকে 1200। আর যখন জিজ্ঞেস করবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল 650 থেকে 1200 হবে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল 950 থেকে 1200। স্যার আপনার মাহিদুল ইসলাম, এটা 950 থেকে হবে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আয়েশা সিদ্দিকা ইভা গত বছর ছবি দেখে আপনি করতে পারেন, কিন্তু নতুন করার তো ভালো, দরকারটা কি করার। ওকে, তো আমরা এবার হেডলাইন দিয়ে দিব চর্যাপদ। ওকে, চর্যাপদ হেডলাইন দিয়ে দিব। চর্যাপদ থেকে আমরা কিছু তথ্য আজকে জানবো যেগুলো আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তথ্য অনেক আছে, কিন্তু আমি ইচ্ছা করলে এক ক্লাসে অনেক তথ্য দিতে পারবো না। আমি কিছু তথ্য দিব যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু তথ্য প্রিলি এবং রিটেনে একই হয়ে যায়, মানে একইভাবে কাজে দিবে প্রিলি এবং রিটেনে। তো আমরা জানি চর্যাপদ আবিষ্কৃত হয়েছে 1907 খ্রিস্টাব্দে। 1907 খ্রিস্টাব্দে আবিষ্কারের একটা প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটটা সূচনা করেছিল 1882 খ্রিস্টাব্দে রাজা রাজেন্দ্রলাল মিত্র। রাজা রাজেন্দ্রলাল মিত্র। তাহলে আমরা একটু লিখব, লিখেন 1882 খ্রিস্টাব্দে, 1882 খ্রিস্টাব্দে রাজা রাজেন্দ্র লাল মিত্র, রাজা রাজেন্দ্রলাল মিত্র মিত্র সংস্কৃত বুদ্ধিস্ট
সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। 1882 খ্রিস্টাব্দে রাজা রাজেন্দ্র লাল মিত্র সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে নেপালের রাজ দরবারে রাজদরবারের লিখেন, সাথে একটা র লাগান, রাজদরবারের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের একটি তালিকা প্রকাশ করেন। 1882 খ্রিস্টাব্দে রাজা রাজেন্দ্রলাল মিত্র সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে নেপালের রাজদরবারের বৌদ্ধ তান্ত্রিক সাহিত্যের একটি তালিকা প্রকাশ করেন। আশা করি লেখা শেষ। এই গ্রন্থটা প্রকাশের পর হরপ্রসাদ শাস্ত্রী সহ আরো অনেকেই জানতে পারলেন নেপালের রাজদরবারে বৌদ্ধদের ধর্মীয় কিছু গ্রন্থ আছে, এবং রাজা রাজেন্দ্রলাল মিত্র এশিয়াটিক সোসাইটির পুঁথি সংগ্রহের দায়িত্বে ছিলেন। হ্যাঁ, 1891 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। এই সূত্র ধরেই কিন্তু তিনি কি করেছেন, চর্যাপদ আবিষ্কার করেছেন। আবু সাইদ, অনেক তোমাকে আমরা খুব মিস করব, কনফিডেন্স পরিবার তোমাকে মিস করবে, তুমি অনেক ভালো একজন শিক্ষক, ভালো একজন মানুষ। ওকে, আমি তোমাকে সবসময় মিস করি অনেক। তো আশা করছি তোমার নতুন জীবন সুখের হবে, ঠিক আছে? তো তোমার কলেজে কেমন লাগতেছে একটু জানাবে। ওকে, কনফারেন্সের যেখানে যেখানে তুমি ক্লাস নিয়েছো সবাই তোমাকে অনেক মিস করে অনেক। আশা করি তুমি কনফারেন্সের সাথে থাকবে, ছুটির দিনগুলোতে ক্লাস নিবে। ওকে, তাহলে রাজা রাজেন্দ্রলাল মিত্র 1882 খ্রিস্টাব্দে বইটা প্রকাশ করেন। এখন আমরা যাব আবিষ্কারে। লিখেন 1907 খ্রিস্টাব্দে 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থশালা ব্র্যাকেটে লিখবেন রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ সহ মোট চারটি হাতে লেখা প্রাচীন গ্রন্থ আবিষ্কার করেন। লাভ ইউ টু অনেক। ওকে, আমি আবার বলছি, হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থশালা রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ সহ মোট 4টি হাতে লেখা প্রাচীন গ্রন্থ আবিষ্কার করেন। এরপর গ্রন্থ চারটি হলো, আমি 4টি গ্রন্থের নাম লিখে দিচ্ছি, যারা নতুন দেখে লিখবেন। গ্রন্থ 4টি হলো, 1 নম্বর চর্যাচর্য বিনিশ্চয়। আমরা জানি স্যার চর্যাপদের বেশ কিছু নাম আছে, এর মধ্যে এটি একটি, চর্যাচর্য বিনিশ্চয়। আমরা একটু পরে জানবো চর্যাচর্য বিনিশ্চয় কি। ওকে, 1 নম্বর। 2 নম্বর হলো স্যার সরোজ বজ্রপাদের দোহা। এর অনেকগুলো নাম আছে, আর একটা নাম লিখুন, বা সরহপাদের দোহা। আপনারা এই নামটা বেশি পাবেন, সরহপাদের দোহা। তাহলে খুবই পরিচিত নাম হলো আমাদের কাছে সরহপাদের দোহা। সরহপাদের আরেক নাম হলো সরোজ বজ্রপাদ। 3 নম্বর লিখবেন স্যার
কৃষ্ণাচার্যের দোহা, আপনারা কাহ্নপার নাম শুনেছেন, কৃষ্ণাচার্যের দোহা বা কৃষ্ণপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা। 4 নম্বর লিখবেন ডাকার্ণব। তাহলে আবার দেখেন চর্যাপদ সহ হরপ্রসাদ শাস্ত্রী 4টা গ্রন্থ আবিষ্কার করেছেন। মনে হয়েছে ঠিক আছে। তো চর্যাচর্য বিনিশ্চয়, সরোজ বজ্রপাদের দোহা, এর আরেক নাম হলো সরহপাদের দোহা, কৃষ্ণাচার্যের দোহা বা কৃষ্ণপাদের দোহা। ওকে, ডাকার্ণব। স্যার অনলাইনে স্যার পড়া নিতে পারি না স্যার, এটা একটা অনলাইনের একটা দুর্বলতা। ওকে, আর যখন জুমের ক্লাস নিই আমরা তখন কিছু নিতে পারি আর কি। হ্যাঁ, আর এখন তো ফেসবুক লাইভ, অনলাইন আমাদের ক্লাসগুলো সচরাচর জুমে হয় স্যার। ওকে, আচ্ছা, তাহলে অনেকে প্রশ্ন করতেছেন, আমি প্রশ্নগুলোর উত্তর একটু পরে দিব। একজন প্রশ্ন করেছেন কিভাবে পড়বে বলবো, আমি আলোচনাটা করে নিই। তাহলে আবিষ্কার হয়ে গেল, আশা করছি এতক্ষণ আবিষ্কার শেষ। এবার আমরা আসব প্রকাশে। লেখেন 1916 খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায়, হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় গ্রন্থ 4টি। 1916 খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় গ্রন্থ 4টি কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, আবারও বলছি, কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের, 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায়, 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। ওকে, অনেক আসবে আপনাদের ময়মনসিংহ ব্রাঞ্চে দেখা করতে, আসবে, ক্লাস নেবে আশা করি। 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। ওকে, এটা প্রকাশের পর আবার কি হয়েছে? বিভিন্ন ভাষার গবেষকরা তাদের গ্রন্থ বলে দাবি করেছিল। থ্যাংক ইউ বাবলা। এই জন্য কি হয়েছে, চর্যাপদের ভাষা নিয়ে গবেষণা শুরু হয়েছিল। তো আমরা জানি অনেকে অনেকভাবে গবেষণা করেছে, আমরা গবেষণাগুলোতে একটু পরের দিকে যাব, গবেষণা নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে ভালোবাসা স্যার, থ্যাংক ইউ স্যার। আমিও আমার শিক্ষার্থীদের অনেক ভালোবাসি এবং তোমাদের সঙ্গে এখন তো অনলাইনে দেখা যাচ্ছে, অফলাইনে রাস্তাঘাটে প্রায়ই দেখা হয়, ভালো লাগে। ওকে, যেখানে যাই, দেশের যে প্রান্তে যাই, তোমাদের সঙ্গে দেখা হয়, অনেকে দেখে ছুটে আসে, ভালো লাগে। ওকে, তো গবেষণাগুলো নিয়ে আমরা আলোচনা করছি একটু পরে। আমি এখন চর্যাপদ নিয়ে কিছু তথ্য দিই। তো আচ্ছা, তো ক্লাসে তো পড়ে আসা উচিত না? এই বুড়ো বয়সে ক্লাসে পড়ার জিজ্ঞেস করবো পারবো না, এটা লজ্জার ব্যাপার না? ওকে, তো অন্তত ভয়েও যে পড়ে আসেন, এটাও তো ভালো দিক, তাই না ইসরাত জাহান? আচ্ছা, তো চর্যাপদ আবিষ্কার হয়ে গেল, প্রকাশ হয়ে গেল, আমাদের এখন জানতে হবে চর্যাপদ নিয়ে কিছু খুঁটিনাটি তথ্য। পরীক্ষায় আসতে পারে বিভিন্ন শব্দের অর্থ, যেমন চর্যা কি, অচর্য কি, বিনিশ্চয় কি, দোহা কি, এগুলো আমাদের জানতে হতে পারে। একটু লিখেন, লিখেন চর্যা। চর্যা হলো আচরণ বা রীতিনীতি। চর্যা আচরণ বা রীতিনীতি। ওকে, তারপর লিখবেন অচর্য। এই শব্দগুলো কিন্তু গুরুত্বপূর্ণ স্যার।
অনেক সময় পড়তে গেলেও মানে আপনার মাথায় আসতে পারে এই শব্দটার অর্থ কি, এটা মাথায় আসাটাও যেমন গুরুত্ব মানে আসবে, এটাও গুরুত্বপূর্ণ একটা তথ্য বটে, এগুলো কিন্তু আসে। উত্তরাতে স্যার বেশ কিছুদিন আসতেছি না, এখন রুটিনে দিলে আমি আসবো স্যার, আমার সমস্যা নেই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ আরিফুল, এইগুলো যে মনে থাকে তোমাদের, কত কিছু যে মনে থাকে। ওকে, তার চর্যা আচরণ বা রীতিনীতি, অচর্য লিখো যা আচরণীয় নয়, এগুলো পরীক্ষা আসে, যা আচরণীয় নয়। ওকে, এরপর লিখো বিনিশ্চয়, বিনিশ্চয় নিশ্চিতভাবে জানা, বিনিশ্চয় নিশ্চিতভাবে জানা, বিনিশ্চয় নিশ্চিতভাবে জানা। তারপর স্যার আমাদের মাথায় কাজ করতে পারে স্যার, যারা নতুন একদম, যে পদ কি। দেখেন পদ মানে হলো স্যার গান, পদ হলো গান, পদ কি গান। ওকে, এরপরে যে দোহা আমরা লিখলাম, দোহা কি, দোহা গান। তাহলে দেখেন পদ গান, দোহা গান, তাহলে পার্থক্যটা কি? দোহাগুলো ছিল স্যার অপভ্রংশ ভাষায় এবং লাইন ছিল 2টা করে। আপনারা যদি বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধান দেখেন, দেখবেন দেখা আছে দোহা অপভ্রংশ ভাষায় রচিত 2 চরণ বিশিষ্ট গান। তাহলে পদগান, দোহাগান, দোহাতে লাইন ছিল 2টি। আশা করি লিখতে পেরেছেন। তো এখন পরীক্ষার প্রশ্ন এসেছে চর্যাপদ কিসের সংকলন। তাহলে যেহেতু বলছি চর্যাপদ, তারপরে পদ মানে গান, তারপরে গানের সংকলন, একটু লিখেন। চর্যাপদ মূলত গানের সংকলন। আমরা কিন্তু ক্লাসগুলো নিচ্ছি পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পারে ওই দিকটাকে প্রাধান্য দিয়ে। ওকে, লিখেন চর্যাপদ মূলত গানের সংকলন, চর্যাপদ মূলত গানের সংকলন। ওকে, ব্র্যাকেটে একটু লিখে রাখেন, প্রিলিতে অপশনে গানের সংকলন না থাকলে, প্রিলিতে মানে প্রিলি পরীক্ষার ক্ষেত্রে অপশনে গানের সংকলন না থাকলে কবিতার সংকলন উত্তর হবে, কবিতার সংকলন উত্তর হবে। তাহলে সিম্পল চর্যাপদ কিসের সংকলন? গানের সংকলন। আর যদি গানের সংকলন না থাকে কিসের সংকলন উত্তর হবে? কবিতার সংকলন উত্তর হবে। এখন অপশনে গানের সংকলন, কবিতার সংকলন থাকলে কিন্তু আপনি কবিতার সংকলন উত্তর করতে পারবেন না। এর কারণটা কি? চর্যাপদ রচনা করেছেন বৌদ্ধ সহজিয়া সাধকগণ তাদের সাধন সঙ্গীত হিসাবে। চর্যাপদ গান। ওকে, হ্যাঁ, পড়া না শিখলে স্যার একটু বকাবকি করি। ওকে, আর না বকলে ছেলে মেয়েরা মন খারাপ করে। ওকে, পড়া জিজ্ঞেস না করলে অনেকে মন খারাপ করে। ওকে, আমি শুধু কনফিডেন্সই পড়াই। আচ্ছা, তাহলে চর্যাপদ মূলত কি? গানের সংকলন। অপশনে গানের সংকলন না থাকলে আমরা কিসের সংকলন উত্তর করব? কবিতার সংকলন উত্তর করব। কথা ক্লিয়ার? ওকে, এরপর লিখেন চর্যাপদ রচনা করেছেন, চর্যাপদ রচনা করেছেন বৌদ্ধ সহজজানি, বৌদ্ধ সহজজানি সম্প্রদায়ের অন্তর্গত। কি অশ্লীল কথাবার্তা বললেন অনামিকা শর্মা, আমি কি কাটাই কখনো অশ্লীল কথাবার্তা? ওকে, চর্যাপদ রচনা করেছেন বৌদ্ধ সহজজানি সম্প্রদায়ের অন্তর্গত, বৌদ্ধ সহজিয়া, বৌদ্ধ সহজিয়া সাধকগণ, বৌদ্ধ সহজিয়া সাধকগণ।
আচ্ছা, রাজন আহমেদ, অচর্য, যা আচরণীয় নয়, মানে আপনি কি করবেন না, যা আচরণীয় নয়। রাকিব, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আপনার যদি বৌদ্ধ সহজিয়াদের উদ্ভব বিকাশটা জানেন তাহলে দেখবেন একটা কি হয়, গৌতম বুদ্ধের অবর্তমানে হীনযান এবং মহাযান দুইটা মানে মতবাদে বিভক্ত হয়ে যায় তাদের সাধকেরা, বৌদ্ধ সাধকেরা। মহাযান থেকে উদ্ভব হয়েছে বজ্রযান, কালচক্রযান, মন্ত্রযান, এবং বজ্রযান থেকে এসেছে সহজযান। এই সহজযান সম্প্রদায়ের অন্তর্গত হলো বৌদ্ধ সহজিয়া, যাদের হাতে আমাদের বাংলা সাহিত্যের প্রাচীন ইতিহাস সৃষ্টি হয়েছে। বুঝতে পেরেছেন? প্রাচীন যুগের একমাত্র নিদর্শনটা পেয়েছি তাদের হাত ধরে। তারা স্বদেহ কেন্দ্রিক সহজ উপায়ে সাধনা করতেন। ওকে, না আপনারা অনেক দুষ্ট। এই তো শাহাদাত জামান নীরব, থ্যাংক ইউ। এই যে মিথ্যা একটা অপবাদ দেয় আমি কাটাই, তাই না? এগুলো আসলে অশ্লীল অপবাদ। ওকে, তার চর্যাপদ রচনা করেছেন বৌদ্ধ সহজিয়া সাধকগণ তাদের সাধন সঙ্গীত হিসেবে। তার চর্যাপদ বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। ওকে, এবার আমাদের জানতে হবে স্যার, গ্রন্থে পদ কয়টা ছিল, কয়টা পেয়েছি, কত নং পদ পাইনি, সেইগুলো গুরুত্বপূর্ণ। এবং গুরুত্বপূর্ণ কিছু পদকর্তা আছে যাদের থেকে সবসময় প্রশ্ন হয়। ওকে, তাহলে একটু লিখেন, পদ পাওয়া গেছে। পদ পাওয়া গেছে, চর্যাপদ পদ পাওয়া গেছে 46.5টি, লিখেন। এবি মমিন, থ্যাংক ইউ আপনাকে। পদ পাওয়া গেছে 46.5টি, আপনারা কথায় লিখবেন। এখন পর্যন্ত যে কয়বার পরীক্ষায় এসেছে 46.5টি কথায়। হ্যাঁ সাথী, ভালো আছি, আপনি ভালো আছেন? ওকে, তাহলে পদ পাওয়া গেছে কয়টি? 46.5টি, আশা করি লিখতে পেরেছেন। ওকে, তারপর লিখবেন গ্রন্থে পদ ছিল। ওকে, ঠিক আছে, গ্রন্থে পদ ছিল, দেখেন 50টি, মতান্তরে 51টি। পদ ছিল কয়টি? 50টি, মতান্তরে 51টি। ওকে, তারপর লিখবেন স্যার পদকর্তা ছিল, পদকর্তা মানে কবি, পদকর্তা ছিল 23 জন, মতান্তরে 24 জন। 23 জন, মতান্তরে কতজন? 24 জন। আচ্ছা, আমি অনেক মজার মানুষ না, ঠিক আছে, থ্যাংক ইউ। পদকর্তা ছিল 23 জন, মতান্তরে 24 জন। ওকে, তাহলে পদ পাওয়া গেছে 46.5টি, কিন্তু গবেষকগণ বলছেন পদ ছিল 50টি, আরেকজন বলছেন 51টি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে পদ ছিল 50টি, আর ডক্টর সুকুমার সেনের মধ্যে পদ ছিল কয়টি? 51টি। তো শহীদুল্লাহ স্যারই আবার বলছেন কি কবি ছিল 23 জন, আর সুকুমার সেন বলছে কবি ছিল 24 জন। ওকে, এবং আমাদের দেশের প্রেক্ষাপটে যারা গবেষণা করেন অধিকাংশই 24 এবং 51-র দিকে বেশি গুরুত্ব দেন। এই জন্য আমরা যদি দুইটাই অপশনে থাকে 24 এবং 51টা আনসার করাটা সেভ হবে, এটা আনসার করব। আর 23-50 উত্তর করবো যখন 24-51 অপশনে থাকবে না, কিংবা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের মতে এই কথার উল্লেখ থাকবে, তখন আমরা 23 এবং 50 উত্তর করব। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা এখন জানবো কয়েকজন পদকর্তা সম্পর্কে, এবং তাদের সম্পর্কে কিছু তথ্য লিখে রাখবো যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে যে পদকর্তার নামটি লিখব তিনি হলেন লুইপা। তিনি কে? লুইপা। লুইপা, ওকে, থ্যাংক ইউ সবাইকে। লুইপা, লেখেন তিনি চর্যাপদের আদি কবি। একদম সিম্পল তথ্য, তিনি চর্যাপদের আদি কবি। তাহলে চর্যাপদের আদি কবিকে? লুইপা। এরপর লিখবেন তিনি 2টি পদ রচনা করেছেন। তিনি 2টি পদ রচনা করেছেন। তার পদের নাম্বার হলো 1 নং এবং 29 নং। তাহলে আমরা জানলাম লুইপা 2টি পদ রচনা করেছেন, তার পদের নাম্বার কত? 1 নং এবং 29 নং। আশা করি লিখতে পেরেছেন। এরপর লিখেন
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তার জীবনকাল (730 থেকে 810 খ্রিস্টাব্দ। তাহলে আমরা জানলাম লুইপার চর্যাপদের আদি কবি, তিনি পদ লিখেছেন 2টি, 1 এবং 29, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তার জীবনকাল হলো 730 থেকে 810 খ্রিস্টাব্দ। তাহলে শহীদুল্লাহ স্যারের মতে উনি 8ম শতকের কবি। আশা করি লিখতে পেরেছেন আপনারা লুইপা। ওকে, এরপরে আমরা লিখবো স্যার সবরপা, খুবই গুরুত্বপূর্ণ আরেকজন পদকর্তা, সবরপা। সবরপা লেখেন তিনি, আচ্ছা তিনি লেখার আগে লিখেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি চর্যাপদের প্রাচীনতম কবি। শব্দটা খেয়াল রাখবেন, চর্যাপদের প্রাচীনতম কবি। এখানে একটু কনফিউশন হবে, আমি একটু আলোচনা করে দিব, আপনি একটু লিখে নেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি চর্যাপদের প্রাচীনতম কবি। এরপর লিখো তার জীবনকাল 680 থেকে 760। থেকে 760। এখানে একটা সমস্যা কি হয় স্যার বলেন? হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন লুইপার চর্যাপদের আদি কবি, অন্যান্য গবেষকেরা এটাকে মেনেও নিয়েছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গবেষণা করে দেখলেন লুইপার চেয়ে বয়সে সিনিয়র একজন কবি আছেন চর্যাপদ। দেখেন লুইপারটা বলছে 730 থেকে 810, আর সবরপাকে বলছে 680 থেকে 760। লুইপার চেয়ে বয়সে সিনিয়র একজন কবি আছেন, তার নাম হলো সবরপা। ওকে, তো এখানে আমরা একটু দ্বিধা বিভক্ত হয়ে যাই, যদি পরীক্ষায় আমাদের দরকার পরীক্ষা আসতে কি আনসার হবে। সিম্পল, যদি পরীক্ষা আসে চর্যাপদের প্রথম কবিকে, যেহেতু 1 নং পদের রচয়িতা বা আদি কবিকে, আমরা লুইপাই উত্তর করব। আর যখন প্রাচীনতম বলবে, উনি বয়সের মানদণ্ডে সিনিয়র, এটা বুঝাতে গিয়ে প্রাচীনতম শব্দটি ব্যবহার করেছেন। প্রাচীনতম কবিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে, তখন আমরা কি করব? সবরপাকে উত্তর করব। তাহলে আদি কবি লুইপা, প্রাচীনতম শব্দটা থাকলেই আমরা ধরে নেব শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতকে ওনারা কি করেছেন? প্রাধান্য দিয়েছেন। ওকে, নমস্কার। এরপরে লিখবেন সংস্কৃত ও অপভ্রংশ ভাষায় সবরপা 16টি গ্রন্থ রচনা করেছেন। তার মানে সবরপা যে শুধু যে চর্যাপদেরই কবিতা না, তিনি সংস্কৃত এবং অপভ্রংশ ভাষায়ও সাহিত্য চর্চা করেছেন, এবং গ্রন্থ সংখ্যা 16টি। তারা একটু লিখেন সংস্কৃত ও অপভ্রংশ ভাষায় তিনি 16টি গ্রন্থ রচনা করেছেন। এরপর লিখো তার গুরু ছিলেন, তার গুরুর নামটা একটু লিখে রাখতে পারো, নাগার্জুন। তাহলে সবরপার গুরুর নাম কি? নাগার্জুন। তৌফিক আল হাই, দুইজনে 80 বছর বেঁচেছেন, মানে স্যার এটা তো স্যার জীবনকালটা না, ওনারা কি করেছেন? অনুমান করেছেন আর কি, ধারণা, একদম যে অ্যাপ্রোপ্রিয়েট এটাই তা না। এত বছর আগে একজনের জীবনকাল বের করা অনেক টাফ। ওকে, তাহলে সবরপার গুরুর নাম কি? নাগার্জুন। আশা করি লিখতে পেরেছেন। এইবার লিখেন স্যার কানহুপা। কি পা? কানহুপা, নাম শুনে থাকবেন। কানহুপা কিন্তু চর্যাপদের অনেক পরিচিত একটি নাম, যারা মোটামুটি 2-1বার রিডিং পড়েছেন চর্যাপদ কোন একটা গাইড থেকে বা কোন একটা বই থেকে, সেখানে কিন্তু গুরুত্ব মানে আপনারা জানবেন। কানহুপা লিখেন তিনি চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা। তিনি সর্বাধিক পদ রচয়িতা। তিনি সর্বাধিক পদ রচয়িতা। সাথে লিখো তিনি পদ লিখেছেন 13টি। তাহলে কানহুপা পদ লিখেছেন কয়টি? 13টি। এবং পদ পাওয়া গেছে, তার পদ পাওয়া গেছে 12টি।
লিখেছেন 13টি, পাওয়া গেছে কয়টি? 12টি। পাওয়া যায়নি একটি, এই একটা নাম্বারটা গুরুত্বপূর্ণ স্যার, 24 নং। তাহলে পরীক্ষা আসতে পারে কানহুপা রচিত কত নং পদ পাওয়া যায়নি? 24 নং। তাহলে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, আমি আরেকবার বলছি, সর্বাধিক পদ রচয়িতা কানহুপা, তিনি পদ লিখেছেন 13টি, পাওয়া গেছে 12টি, তার মানে একটি পাওয়া যায়নি, যে পদটি পাওয়া যায়নি সেটির নাম্বার হলো 24। যেগুলো পাওয়া গেছে এগুলোর নাম্বার দরকার নেই, কিন্তু যেগুলো পাওয়া যায়নি সেগুলোর নাম্বারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর লিখেন তার গুরু ছিলেন জলান্ধরী পা বা হারিপা। নামগুলো দেখেছেন একটা থেকে একটা আনকমন, জলান্ধরী পা বা হারিপা। স্যার সিরিয়ালে সবগুলো আছে এবং তিব্বতী অনুবাদ আছে চর্যাপদের, সেখানে স্যার এই পদটাও পাওয়া গেছে। তৌফিক আলাহি, তোমার উত্তরে সরি আপনার প্রশ্নের উত্তরে দিলাম আর কি। হ্যাঁ, পড়াশোনা করে আসবেন স্যার। আচ্ছা, এরপর লিখবেন কানহুপা 8ম শতকের কবি। পরীক্ষার প্রশ্ন হতে পারে কোনো কারণে, কানহুপা কোন শতকের কবি? কানহুপা 8ম শতকের কবি, মানে 700 থেকে 800 খ্রিস্টাব্দের মধ্যে তিনি বর্তমান ছিলেন। আশা করি কানহুপাটা লিখতে পেরেছেন আপনারা। এবার লিখবেন স্যার ভুসুকুপা। কি পা? ভুসুকুপা। নং লিখো, নং পরিচিত, সমস্যা নেই। ওকে, ভুসুকুপা লিখো, তিনি দ্বিতীয় সর্বাধিক পদ রচয়িতা। তিনি দ্বিতীয় সর্বাধিক পদ রচয়িতা, সাথে লিখবে 8টি। তাহলে ভুসুকুপা পদ রচনা করেছেন কয়টি? 8টি। তাহলে চর্যাপদের দ্বিতীয় সর্বাধিক পদ রচয়িতার নাম হলো ভুসুকুপা, তিনি পদ লিখেছেন কয়টি? 8টি। ওকে, তারপর লিখো তার পদ পাওয়া গেছে 7.5টি। তাহলে ভুসুকুপা যে 8টি পদ লিখেছেন এর মধ্যে একটা পদ খণ্ডিত আকারে পাওয়া গেছে, সেই জন্য আমরা বলি তিনি পদ লিখেছেন 8টি আর পদ পাওয়া গেছে কয়টি? 7.5টি। আশা করি লিখতে পেরেছেন। এরপর লিখবেন আলাদা তথ্য, তার রচিত 23 নং পদের, কত নং? 23 নং পদের 10 লাইনের মধ্যে প্রথম 6 লাইন পাওয়া গেছে। তার রচিত 23 নং পদের 10 লাইনের মধ্যে প্রথম 6 লাইন পাওয়া গেছে। দশ লাইনের মধ্যে কয় লাইন পাওয়া গেছে? প্রথম 6 লাইন পাওয়া গেছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ভুসুক মানে চর্যাপদের কত নং পদ খণ্ডিত মানে অর্ধেক পাওয়া গেছে, সেটি হলো 23 নং পদ। এবং আমরা জানলাম 10 লাইনের মধ্যে কয় লাইন পাওয়া গেছে? কখন পাওয়া গেছে? 10 লাইনের মধ্যে 6 লাইন পাওয়া গেছে। ওকে, এর আশা করি শেষ ভুসুকুপা। এরপরে লিখবেন তিনি নিজেকে বাঙালি কবি বলে পরিচয় দিয়েছেন। তিনি নিজেকে বাঙালি কবি বলে পরিচয় দিয়েছেন। আশা করি লিখতে পেরেছেন। তিনি নিজেকে বাঙালি কবি বলে পরিচয় দিয়েছেন। তো পরীক্ষায় প্রশ্ন এসেছে কোন কবি নিজেকে বাঙালি কবি বলে পরিচয় দিয়েছেন? উত্তর হয়েছে কি? ভুসুকুপা। ওকে, এখান থেকে আবার একটা প্রশ্ন হতে পারে নিচের কোন কবি বাঙালি? তো চর্যাপদে বাঙালি অবাঙালি সব ধরনের কবি আছে। মোটামুটি 7 জন বাঙালি কবির নাম গবেষকরা নিশ্চিত হয়েছে আর কি।
আপনারা ইচ্ছা করলে একটু লিখে রাখতে পারেন, চর্যাপদের বাঙালি কবিরা হলেন, চর্যাপদের বাঙালি কবিরা হলেন, লিখে রাখেন। লুইপা, লুইপা 2, সবরপা, সবরপা 3, বিরুবাপা, লুইপা, সবরপা, বিরুবাপা। তারপর জয়ানন্দপা, জয়ানন্দপা, ধামপা, ধামপা, লুইপা, সবরপা, বিরুবাপা, জয়ানন্দপা, ধামপা। লিখেছো? আরেকটা লিখেন, এই খুবই আকর্ষণীয় নাম, কুক্কুরিপা, কুক্কুরিপা, কুক্কুরিপা। তাহলে কয়জন হলো? লুইপা, সবরপা, বিরুবাপা, জয়ানন্দপা, ধামপা, কুক্কুরিপা, 6 জন। আর ভুসুকুপা নিজেকে তো বাঙালি বলে পরিচয় দিয়েছেন, বলা হয়ে থাকে। তাহলে এই 7 জন নিশ্চিতভাবে শিওর কি বাঙালি কবি। ওকে, আশা করি শেষ। এরপর লিখবেন ভুসুকুপা নালন্দা বিহারে বাস করতেন, ভুসুকুপা নালন্দা বিহারে বাস করতেন। তাহলে ভুসুকুপা বাস করতেন কোথায়? নালন্দা বিহারে। ওকে, এরপর স্যার ভুসুকুপা বাংলা বাদেও আমার পত্র লিখেছেন 8 এর বাদেও তার অন্যান্য ভাষায় গ্রন্থ আছে, একটু লিখেন। ভুসুকুপা রচিত গ্রন্থ, শিক্ষা সমুচ্চয়, 2 সূত্র সমুচ্চয়, শিক্ষা সমুচ্চয়, সূত্র সমুচ্চয়। স্যার এইগুলো টেকনিক দিয়ে মনে রাখা খুব বেশি দরকার আছে বলে মনে হয় না, আপনি নিজের মতো করে একটা টেকনিক বানিয়ে ফেলতে পারেন, এগুলোর দরকার। স্যার টেকনিকে আসলে একটা সময় ছিল, ওই যে দেখবেন বিভিন্নরা অনেকে বলে এক ছন্দে ছন্দে রবীন্দ্রনাথ, ছন্দে ছন্দে নজরুল, এইগুলো দিয়ে আসলে খুব একটা লাভ হয় না। কিছু কিছু জায়গায় লাভ হয়, কিন্তু সব জায়গায় ছন্দ ছন্দ মনে রাখার জন্য, ওই ছন্দ মনে রাখার জন্য তখন আবার আরেক ছন্দ বানাতে হবে। এর চেয়ে নিরেট তথ্য মুখস্থ করুন, এটাই বেস্ট। এবং বারবার রিডিং পড়তে হবে, রিভিশন দিতে হবে, কারণ মুখস্থ বিদ্যা এটা কোনো সূত্র নাই আসলে। ওকে, এরপরে লিখেন ভুসুকুপা শেষ। এরপরে লিখবেন কুক্কুরিপা, কুক্কুরিপা, কুক্কুরিপা লিখো। তিনি 3টি পদ রচনা করেছেন। অভিজিৎ, ভালো আছি, নমস্কার। তুমি কেমন আছো? রংপুর থেকে, রংপুর তো আসি রেগুলার, দেখা হবে আগামী মাসে। ওকে, কুক্কুরিপা লিখো। তিনি 3 পদ রচনা করেছেন, 3টি। ওকে, পাওয়া গেছে 2টি, পাওয়া গেছে 2টি। ওকে, এরপরে লিখেন পাওয়া গেছে কয়টি? 2টি। সাথে লিখেন পাওয়া যায়নি 1টি, 48 নং। তাহলে কুক্কুরিপা পদ লিখেছেন 3টি, পাওয়া গেছে 2টি, পাওয়া যায়নি 1টি। কত নং পদ? 48 নং পদ। আশা করি লিখতে পেরেছেন। ওকে, এইবার কুক্কুরিপা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য লিখেন। লিখেন ধারণা করা হয় তিনি মহিলা কবি ছিলেন। আজকে কোনো কাটাকাটি হবে কি স্যার? স্যার কাটাচ্ছেন না কেন? এটা কোনো কথা? আমার ক্লাসে সব সন্ত্রাসীরা জয়েন করে, শুধু কাটাকাটি করতে চায়। এত সন্ত্রাসী আমার ক্লাসে।
মিজান, তুমি কেমন আছো সৌদি আরব থেকে? ওকে, তাহলে ধারণা করা হয় কুক্কুরি পাক কি ছিলেন? মহিলা কবি ছিলেন। সুকুমার সেন তার পদগুলো পরে ধারণা করেছেন সম্ভবত এটা আপু হতে পারেন, আবার হতে পারে নাও হতে পারেন। এই জন্য যদি পরীক্ষায় প্রশ্ন হয় চর্যাপদের প্রাচীনতম মহিলা কবিকে, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে আবার চন্দ্রাবতী। আর কাকে প্রাচীনতম মহিলা কবি বলে ধারণা করা হয়, সেক্ষেত্রে উত্তর হবে কি? কুক্কুরিপা। ওকে, এরপরে লিখেন স্যার। চর্যাপদে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা লিখবো। আপনারা জানেন অনেকের মাথার মধ্যে অলরেডি, যারা নতুন একদম, অনেকে তো আছেন ক্লাস টাস অনেকবার করেছেন, ওকে, ওই যেগুলো কাটাকাটি কত কথা বলতেছে দুষ্ট ছেলে মেয়েগুলো, এগুলো সব ক্লাস করেছে অফলাইনে। ওকে, আসলে এইগুলো আমার বিরুদ্ধে একটা অপবাদ ছড়ায় আমি কাটাই, কিন্তু আসলে আমি কোনোদিনের কাউকে কাটাইনি, এগুলো অশ্লীল অপবাদ। ওকে, তো আপনাদের যারা নতুন আছেন অনেকের মাথায় হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে এখানে পা কেন আছে? প্রত্যেকটা নামের পদবর্তী নামের শেষে পা। একটু লিখেন, পদ রচয়িতাদের সম্মানসূচক পদবি বা উপাধি পা। পদ রচয়িতাদের সম্মানসূচক পদবি বা উপাধি হলো পা। ওকে, মিস ইউ টু মিজান। তো পদকর্তাদের সম্মানসূচক উপাধি বা পদবি কি? পা। এরপর লিখবেন স্যার, চর্যাপদে প্রবাদ বাক্য ব্যবহৃত হয়েছে। চর্যাপদে প্রবাদ বাক্য ব্যবহৃত হয়েছে 6টি। চর্যাপদে প্রবাদ বাক্য ব্যবহৃত হয়েছে 6টি। আশা করি লিখতে পেরেছেন। প্রবাদ বাক্য ব্যবহৃত হয়েছে কয়টি? 6টি। আপনারা একটু কষ্ট করে 6টা প্রবাদ বাক্য লিখে রাখতে পারেন। অনেক সময় কি হয় স্যার, এই প্রবাদ বাক্যগুলো পরীক্ষায় আসতে পারে যে এই লাইনটি, একটা লাইন উঠে দিয়ে বললো এই পদটির রচয়িতাকে বা এই লাইনটির রচয়িতাকে, একটু লিখে রাখতে পারেন কষ্ট করে। প্রথমে সবচেয়ে জনপ্রিয় যে প্রবাদটা সেটা লিখেন, অপনা মাংসে হরিণা বৈরী। অপনা মাংসে হরিণা বৈরী, মানে নিজের মাংসের জন্যই হরিণ কি হয়? ওকে, থ্যাংক ইউ, লিখে দিচ্ছি তৌফিক, লিখে দিচ্ছি। অপনা মাংস হরিণা বৈরী মানে কি নিজের মাংসের জন্যই হরিণ কি হয়? জগতের শত্রু হয়। ওকে, 2 নম্বর, আন চাহন্তে বিনঠা। স্যার এটা বিভিন্ন গবেষকদের, মানে সাহিত্য সমালোচনা বই আর কি, বিভিন্ন এডিটেড বইয়ে বিভিন্ন রকম হতে পারে, দু একটা শব্দ বা দু একটা বর্ণ এদিক সেদিক হতে পারে, এটা হয়। হয়তো আমি শহীদুল্লাহ স্যারের বই থেকে লিখলে একরকম হবে, আব্দুল হাই আনোয়ার পাশা স্যারের বই থেকে লিখলে আরেক রকম হবে, ঠিক আছে? এরকম দু একটা বর্ণ হয়, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আন চাহন্তে বিনঠা, আমি সরে যাচ্ছি। আন চাহন্তে বিনঠা মানে হলো এক চাইতে আরেক নষ্ট হয়ে যায়। 3 নম্বর লিখো, দুহিল দুধু কি বেন্টে সামায়। দুহিল দুধু কি বেন্টে সামাই। আপনি সামাইটা কোথাও কোথাও দেখবেন মূর্ধন্য দিয়ে লেখা আছে, একই কথা স্যার। দুহিল দুধু কি বেন্টে সামাই মানে দহন করা দুধ কি বেটে, মানে গাভীর বাটে ফিরিয়ে দেয়া যায়, মানে দহন করা দুধ বাটে ফিরিয়ে দেয়া যায় না। স্যার অর্থ আসার সম্ভাবনা কম, এরপর একটু জেনে রাখলেন
বাংলা সাহিত্যের জন্য স্যার বাজারে যতগুলো বই আছে স্যার সবগুলো বই ভালো, আপনার পছন্দ মতো একটা বই নিলেই হবে। এখানে যারা আছো তোমরা কে কি বই পড়ো একটু লিখে রাখতে পারো, তাহলে ওর জন্য ভালো হতে পারে। ওকে, দুহিল দুদুকি ব্যান্টে সামাই মানে দোহন করা দুধ বাটে ফিরিয়ে দেয়া যায় না। 4 নম্বর লিখো, হারিত ভাত নাহি নীতি আবেশী, লিখে দিতে হবে। হারিত ভাত নাহি নীতি আবেশী মানে কি? হাড়িতে ভাত নাই, প্রতিদিন কি হচ্ছে? অতিথির আগমন ঘটছে। হ্যাঁ, সমিত স্যারের বই খুবই ভালো বই, অগ্রদূত ভালো বই। ওকে, লিখো বর্ষণ গোহালি। আচ্ছা, কেমো দুধ বলন্দে, বর্ষণ গোহালে কেমো দুধ বলন্দে মানে বরং ভালো শূন্য গোহাল কি হবে আমার দুষ্ট বলদে, মানে ওই যে আমরা বলি না দুষ্ট গরুর থেকে শূন্য গোহাল ভালো, এরকম আর কি। বর্ষণ গোহালে কি মধুদ বলন্দে। 6 নম্বর, হাতের কাঙ্কন। হাতের, এখানে হাতের আছে কোন কোন জায়গায়, হাতের কাঙ্কন মো লো দপন বা দাপন মানে হাতে কঙ্কন মানে চুরি আছে কিনা দেখার জন্য। ওকে, দর্পণের দরকার হয় না। দপন না লিখে তোমরা দাপনও লিখতে পারো। ওকে, আচ্ছা, অনেকেই সাহিত্য কথার কথা লিখছো। হ্যাঁ, সাহিত্য কথা তোমরা পড়তে পারো ইচ্ছা করলে। সাহিত্য কথা একটা প্রিলি রিটেন একসাথে কাজে দিবে, এটা আমার লেখা বই, কনফিডেন্সে পাবেন। ওকে, আর বাকি বাজারের প্রত্যেকটা বই ভালো স্যার, ভালো বলেই তো বইগুলো চলে। মেইন কথা হচ্ছে বই কি পড়তেছেন সেটা ফ্যাক্ট না। কালকে রাজু ভাই একটা কথা লিখছে যে 10টা বই পড়ার চেয়ে একটা বই 10 বার পড়া ভালো, এটা কিন্তু খুবই সুন্দর একটা কথা বলেছে। আপনি যে কোনো একটা বই নেন, বইটা নিয়ে কি করেন, আপনি পড়তে থাকেন। ওকে, তো অনেকে লিখতেছেন সাহিত্য কথা, বেশ, সাহিত্য কথা একটাই যথেষ্ট। তো এটা এটা সম্পাদক হিসাবে বা এটার সংকলক হিসাবে আমি গর্বিত, ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ অপরাজে উজ্জ্বল, তোমার ক্লাস তো অনেক জনপ্রিয়, বিভিন্ন ব্রাঞ্চ থেকে তোমার খুব প্রশংসা শুনে, এটা ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। কি অশ্লীল কথা এগুলো স্যার, ওরে ডায়লগ। আচ্ছা, তো যাই হোক, তোমাদের সাথে দেখা হয় মাঝে মাঝে, ভালো লাগে। ওকে, তাহলে আমরা আশা করছি প্রবাদ বাক্য 6টা তোমরা লিখতে পেরেছো। ওকে, এরপরে লিখো চর্যাপদের বিকাশ পাল শাসনামলে। আমরা যে তথ্যগুলো পাচ্ছ তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কি? ওকে, চর্যাপদের বিকাশ পাল শাসনামলে, কারণ এটা ইতিহাস তো স্যার, খন্ড খন্ড বিক্ষিপ্ত তথ্য। রানা স্যার সাহিত্য কথা বেস্ট, কৃতজ্ঞতা তোমাদের প্রতি। চর্যাপদের বিকাশ হয়েছে পাল শাসনামলে, পাল শাসনামলে। ওকে, এরপরে লিখবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদের গ্রন্থ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদের গ্রন্থ বুদ্ধিস্ট মিস্টিক সংস।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদের গ্রন্থ বুদ্ধিস্ট মিস্টিক সংস। বুদ্ধিস্ট মিস্টিক সংস। এরপর লিখবেন তার মতে চর্যাপদের ভাষা, তার মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী বা প্রাচীন বাংলা। সিম্পল পরীক্ষার প্রশ্ন আসলে চর্যাপদের ভাষা কি, আমরা বাংলা বলবো অপশনে, বাংলা না থাকলে প্রাচীন বাংলা থাকবে বা বঙ্গ কামরূপী থাকবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী বা প্রাচীন বাংলা। আশা করি লিখতে পেরেছেন। তারপর লিখবেন হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে সান্ধ্য, অবলিক দিয়ে লিখবেন সন্ধ্যা, অবলিক দিয়ে লিখবেন আলো আধারী ভাষা বলেছেন, আলো আধারী। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে সান্ধ্য, সন্ধ্যা, আলো আধারী ভাষা বলেছেন। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে সান্ধ্য, সন্ধ্যা বা আলো আধারী ভাষা বলেছেন। আশা করি লিখতে পেরেছেন। আমি নবচর্যাপদ নামক একটা বই আছে, সেখান থেকে 2-3টা তথ্য লেখাবো। আমরা এক সময় কি করি স্যার, পড়তে গিয়ে নবচর্যাপদ আর নতুন চর্যাপদ গুলিয়ে ফেলি। মাঝে মাঝে দেখি বিভিন্ন টিচাররাও এসে দেখি যে লাইভ নিচ্ছে, নবচর্যাপদের সাথে নতুন চর্যাপদ মিলিয়ে ফেলছে। স্যার মনে রাখতে হবে নবচর্যাপদ একটা বই, নতুন চর্যাপদ আরেকটা বই। একটা বইয়ের নাম হলো নতুন চর্যাপদ, আরেকটা বইয়ের নাম কি নব। বুঝতে পারছেন, নব চর্যাপদ। নবচর্যাপদ, নতুন চর্যাপদ। আমি নবচর্যাপদ থেকে 2-একটা তথ্য লেখাই। লিখেন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত 1963 খ্রিস্টাব্দে, নবচর্যাপদ গ্রন্থের সম্পর্কে লিখছি, 1963 খ্রিস্টাব্দে কে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত পদগুলো সংগ্রহ করেন। তাহলে পরীক্ষা আসতে পারে নবচর্যাপদ কে সংগ্রহ করেন, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। কত সালে, 1963 খ্রিস্টাব্দে। লেখা শেষ। এরপর লিখবেন 1989 খ্রিস্টাব্দে, আলাদা তথ্য, 1989 খ্রিস্টাব্দে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, আমি আবার বলছি ডক্টর অসিত কুমার। যারা আমার ক্লাস করেছো, এখানে কিন্তু বেশ কিছু তথ্য আমি দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের লাগবে। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় গ্রন্থটি প্রকাশ করেন। গ্রন্থটি প্রকাশ করেন। এতে পদ আছে 98টি। তাহলে আমি আশা করছি নবচর্যাপদ সম্পর্কে আমি 2-একটা তথ্য দিলাম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নবচর্যাপদ সংগ্রহ হয়েছে 1963 খ্রিস্টাব্দে, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি নেপালে গিয়ে কিছু পদ পেয়েছেন, হ্যাঁ, সেই পদগুলো এনে কি করেছেন, সংগ্রহ করেছেন এবং সম্পাদনা করেছেন। তারপর দুর্ভাগ্যবশত উনি প্রকাশ করার আগে তার মৃত্যু হয়। তখন আরেকজন বিখ্যাত অধ্যাপক ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, বাংলা সাহিত্যের উপর ওনার খুবই জনপ্রিয় একটি বই আছে,
ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় স্যার, তিনি কি করেছেন 1989 খ্রিস্টাব্দে নবচর্যাপদ নামে বইটি প্রকাশ করেন এবং এতে পদ আছে 98টি। এ পলাশ, তুই কি অফিস টফিস করিস না, ব্যাংকে বসে ক্লাস দেখিস কিভাবে? ওকে, নবচর্যাপদ গ্রন্থটি প্রকাশ করেন। ওকে, এবার আসি আমি স্যার নতুন চর্যাপদে। নতুন চর্যাপদ লিখো। সংগ্রাহক ও সম্পাদক, নতুন চর্যাপদ গ্রন্থের সংগ্রাহক ও সম্পাদক সৈয়দ মোহাম্মদ শাহেদ। তাহলে নবচর্যাপদের সংগ্রাহক এবং সম্পাদক ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। নতুন চর্যাপদ আরেকটা বই, এই বইয়ের পদগুলো সংগ্রাহক এবং সম্পাদক হলো সৈয়দ মোহাম্মদ শাহেদ। ওকে, থ্যাংক ইউ। অনলাইনে ক্লাস তো আসলে ভালো লাগার কথা না, অনলাইন ক্লাস তো স্যার বিরক্তিকর। ওকে, তোমরা সামনে থাকলে এমনিতেই আমাকে ক্লাসে বিনোদন দেওয়ার জন্য প্রত্যেক ব্রাঞ্চে কিছু রত্ন উপস্থিত থাকে। ওকে, তো নতুন চর্যাপদ এটা এই গ্রন্থের পদগুলো সংগ্রহ সম্পাদনা করেছেন সৈয়দ মোহাম্মদ শাহেদ। এরপর লিখেন, পরীক্ষা আসতে পারে নতুন চর্যাপদগুলো কত সালে পান, লিখো। পদগুলো সংগ্রহ করেন 2008 খ্রিস্টাব্দে। তাহলে পদগুলো সংগ্রহ করেছেন 2008 খ্রিস্টাব্দে নেপাল থেকে। তাহলে নতুন চর্যাপদ সংগ্রহ করেছেন 2008 খ্রিস্টাব্দে নেপাল থেকে। এরপর লিখবেন প্রকাশ 2017 খ্রিস্টাব্দে বাংলা একাডেমির বইমেলায়। প্রকাশ 2017 খ্রিস্টাব্দে বাংলা একাডেমির বইমেলায়। সাইফুল ইসলাম, থ্যাংক ইউ। লিখেন, গ্রন্থটি উৎসর্গ করেন ডক্টর আনিসুজ্জামানকে। ডক্টর আনিসুজ্জামানকে। আপনারা ডক্টর আনিসুজ্জামান স্যারকে চিনে থাকবেন। ওকে, ডক্টর আনিসুজ্জামান স্যার বাংলা একাডেমির সভাপতি ছিলেন তখন। ওকে, তাহলে সৈয়দ মোহাম্মদ শাহেদ পদগুলো সংগ্রহ সম্পাদনা করেছেন, সংগ্রহ করেছেন 2008 খ্রিস্টাব্দে, 17 খ্রিস্টাব্দের প্রকাশ করেন এবং 2018 খ্রিস্টাব্দের পূবালী ব্যাংকের পরীক্ষা এসেছে। সম্প্রতি চর্যাপদ কে প্রকাশ করে? এই পলাশ পূবালী ব্যাংকে আছে নাকি? হ্যাঁ, 48 অফলাইন ব্যাচ আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে শুরু হয়ে গিয়েছে। আপনারা ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন, প্রত্যেকটা ব্রাঞ্চে। ওকে, তাহলে দেখেন আসলে আমি আসলে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করেছি চর্যাপদ ইতিহাস, তো ইতিহাসের কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। তো তথ্যগুলো যদি আপনারা মনে করেন আপনাদের জন্য জরুরি, আপনারা যারা লিখেছেন এগুলো অবশ্যই কি করবেন, মুখস্থ করবেন এবং বারবার রিডিং পড়বেন, আয়ত্ত করবেন। এগুলো পড়ার পরে আপনারা বই নিয়ে বসবেন, বই নিয়ে বসে আরো কিছু তথ্য পাবেন। এবং আপনারা যখন আমাদের সাথে যুক্ত হবেন, আমরা ক্লাসের পাশাপাশি আপনাদেরকে শিটও দেওয়া হবে, কনফারেন্স থেকে শিট দিবে, এগুলো পড়বেন। নিজের মতো করে বিগত সালে আসার প্রশ্নগুলো আপনারা সলিউশন করবেন, দেখবেন ভালো লাগবে, একটা সময় গিয়ে ভালো লাগার সৃষ্টি হবে। আর সাহিত্যের ইতিহাস ক্লাসটা আসলে খুব বিরক্তিকর। অনেকে মনে করে আমি সাহিত্য পড়াই, আসলে পড়াই সাহিত্যের ইতিহাস। ইতিহাস এমনি বিরক্তিকর, তারপর সাহিত্যের ইতিহাস আরো বিরক্তিকর, কিন্তু কিছু করার নাই। আগেও বলেছি, যেহেতু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো আমাদেরকে পড়তে হবে। এবার আপনারা বলেন, আপনাদের বাংলা সাহিত্য থেকে কোনো জিজ্ঞাসা থাকলে একটু বলতে পারেন। এবার না স্যার, এখন ভর্তি হলে মিস করবেন না স্যার। মাত্র কিছু কিছু ব্রাঞ্চে মাত্রই ক্লাস শুরু হয়েছে, এই ক্লাসগুলো আবার রিপিট হয়। আপনি কোনো একটা ব্রাঞ্চে কথা বললেই বুঝতে পারবেন কিভাবে ক্লাসগুলো রিপিট হবে পুনরায়। মাত্র শুরু হলো। হ্যাঁ স্যার, 98টি মানে গ্রন্থে 98টি পদে প্রকাশিত হয়েছে। সবগুলো তো আর প্রকাশ করেননি, মানে গ্রন্থের মধ্যে আমাদের দরকার হলো নবচর্যাপদ গ্রন্থে কয়টি পদ।
98টি। হ্যাঁ স্যার, মুখস্থ তো করতে হবে স্যার, এটা তো ইতিহাস স্যার, মুখস্থ বাদে তোমার কিভাবে মনে থাকবে? পুরোটাই মুখস্থ বিদ্যা, এখানে মানে তেমন কিছু বুঝার নাই। স্যার এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে স্যার। হ্যাঁ, লাল নীল দীপাবলিতে বুঝতে আমি জানি স্যার, দেখেছি। এখানে 8টি হবে স্যার, আপনি নিশ্চিত থাকেন। হাসান আরবি, আশা করি বুঝাতে পেরেছি। আপনি চর্যাপদের বইটা খুলে দেখবেন 8টি। লাল নীল দীপাবলিতে এখানে 6টি আছে। আর কারো কোনো প্রশ্ন কিংবা সমস্যা থাকলে বলতে পারো। কৃতজ্ঞতা, সেলিনা জান মারুফা। আমি স্যার কনফারেন্সের অনেক ব্রাঞ্চে ক্লাস নিই স্যার। আপনার মানে আমরা তো চাইলেও সব ব্রাঞ্চে যেতে পারি না, মানে যখন যেখানে রুটিন হয় আর কি স্যার, চেষ্টা করি অনেকগুলো ব্রাঞ্চে যাওয়ার। হ্যাঁ স্যার, ক্লাস শেষ করে দিব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি প্রশ্নের জন্যই অপেক্ষা করতেছি। না স্যার, এনাফ বলতে কোনো শব্দ নাই স্যার। আমি ইতিহাস পড়ে, ইতিহাসে কোনো শেষ নাই। এটাকে ভিত্তি হিসেবে ধরে এগুলোর পরে আরো কিছু তথ্য অ্যাড করবেন, আগে এগুলো শেষ করে নেন। স্যার অনলাইনে রেগুলার ক্লাস নিব কিনা স্যার, এটা বলাটা টাফ, কারণ কনফারেন্স রুটিন করে। সচরাচর অনলাইন ক্লাসগুলো আমি নিচ্ছি। অনলাইনে যারা ভর্তি হয়েছেন ওদের ক্লাস জুমে হবে সবগুলো, তাই না রাশেদ? জুমে হবে। তো পড়াশোনায় মনোযোগী স্যার, এটা সেলফ মোটিভেশন। ওকে, থ্যাংক ইউ আরজুয়ারা, আপনিও ভালো থাকবেন। ওকে, তোমাকে আগে লক্ষ্য মানে স্থির করতে হবে যে আমাকে আসলে চাকরি পেতে হবে কিনা। যদি চাকরি পেতে হয় তোমাকে পড়তে হবে। এই ক্লাস তো রেকর্ড থাকবে, এই ক্লাসটা পেজেই থাকবে স্যার রেকর্ড। এই ক্লাসটা পেজে থেকে যাবে, আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ আপনাকে আরাফাত তামান্না রূপন্তী। করে কে স্যার, এটা বুঝিনি স্যার। রাজন, আপনার প্রশ্ন আমি বুঝতে পারিনি। আর চর্যাপদ ছন্দ, আচ্ছা। চর্যাপদ স্যার কোন ছন্দ রচিত এটা নিয়ে গবেষকদের মধ্যে আসলে মতভেদ আছে। হ্যাঁ, তো কেউ কেউ বলছে 4 মাত্রা চাল ভিত্তি 16 মাত্রা পাদাকুলক ছন্দ, কেউ বলছে অপভ্রংশ অবহটন ভাষা ছন্দের অনুকরণ, কেউ বলছে পয়ার ত্রিপদী বা অক্ষরবৃত্ত ছন্দ। তো অধিকাংশ গবেষকের মধ্যে চর্যাপদ পদ্ধতিকা ছন্দে রচিত। আর আধুনিক যুগে আবার পদ্ধতিকা ছন্দটা নাই, সেই জন্য আধুনিক মাত্রা বিচারে আসলে মাত্রাবৃত্ত। ওকে, থ্যাংক ইউ নিহাল মাহমুদ, লাভ ইউ টু। ইংরেজি অনুবাদ করেছেন, গুরুত্বপূর্ণ একটা বস্তু স্যার। আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের কন্যা এবং ব্যারিস্টার মওদুদ আহমেদ, আপনার নাম শুনে থাকবেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ শ্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ চর্যাপদগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন। জুমের নেক্সট ক্লাসগুলো রেকর্ড, হ্যাঁ গ্রুপের রেকর্ড থাকে। সাদরিল হাসান, থ্যাংক ইউ। ওকে, নতুন চর্যাপদ গ্রন্থের উৎসর্গ করে কে, মানে যিনি উৎসর্গ করেন তো সৈয়দ মোহাম্মদ শাহেদ, উনি সম্পাদক। হ্যাঁ, উৎসর্গ করেছেন আনিসুজ্জামান স্যারকে উনি। আচ্ছা, কাজের ফাঁকে ফাঁকে ক্লাসটা দেখ, সমস্যা নাই। পলাশ,
পলাশ তুই কমেন্টস করলে রাশেদ সহ হাসেদ, মানে তুই কি জিনিস রে ভাই। ওকে, তো আমরা অনেকক্ষণ ছিলাম এখানে। ওকে, তাহলে আপনারা ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, আপনাদের প্রত্যেকের জন্য আমার শুভকামনা রইল। ওকে, কাটাকাটি স্যার। ওরে, আর একটা মিনিট আমি সময় নিচ্ছি, আপনারা দেখেন আর এরপরও কোনো প্রশ্ন আছে কিনা, আমি জাস্ট অপেক্ষা করতেছি কোন প্রশ্ন আছে কিনা আপনাদের সেই জন্য। ওকে, তাহলে ভালো থাকবেন সবাই, শুভ দুপুর আবারও।